আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বিমানের টিকিট না পাওয়ায় কাজের জন্য মালয়েশিয়া যেতে পারলেন না হাজারো কর্মী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ মুহূর্তেও বিদেশ যাত্রায় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে না পারায় হতাশ তারা। বিদেশ যেতে ৩-৪ দিন শাহজালাল বিমানবন্দরেই অবস্থান করছেন কেউ কেউ। রিপোর্ট করছেন নূর হোসেন। টিকিট না পাইলে ভাই আমি এখান থেকে যাইতাম না ভাই, কারণ আমি ওই ভাই ঋণ করে টাকা নিয়ে এসেছি ভাই বাসা থেকে ভাই। আমি তো বুঝতে পারতেছি না আমি কি আত্মহত্যা করি নাকি সে চিন্তা করতেছি ভাই। আমি তো বুঝতে পারতেছি না আমি কী করি ভাই। আমার ফ্যামিলির অবস্থা ভালো না ভাই। ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন নাটোরের মোহাম্মদ সাইফুল্লাহ। মালয়েশিয়া যাওয়ার সব কাগজপত্র হাতে পেলেও চোখে মুখে এখন বিষাদের ছায়া। ভাবতেই পারেননি বিমানের টিকিট না পাওয়ায় তার যাওয়া নিয়েই তৈরি হবে শঙ্কা। 3 দিন ধরে শাহজালাল বিমানবন্দর আর বিভিন্ন অফিসে ঘুরছেন তিনি। তার মতোই টিকিট না পাবার হতাশা নিয়ে বিমানবন্দরে কয়েকদিন ধরেই অবস্থান নিয়ে আছেন এই মানুষজন। দালালরা কইতেছে তোমরা যাও, আমরা পাসপোর্টের বিষয় নিয়ে আসতেছি। এই যে আমরা বসে হয়েছি, কোনো পাসপোর্টের কোনো খবর নেই। হ্যাঁ, ফোনও ধরে না। জমিন বন্ধক দিছি, নিজের যা টুকটাক কাজ কাম করে জমাইছিলাম এইগুলা দিছি, দিয়ে মানুষের কাছে কিছু হাওলাতো করছি, অনেক কষ্ট মষ্ট করে এইগুলা দিছি টাকা পয়সা। 31 মের পর মালয়েশিয়ায় নতুন করে বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না। কুয়ালালামপুর থেকে এমন নির্দেশনা জানার পর থেকেই টিকিট পাওয়ার চেষ্টা করে আসছেন তারা। উপায় না পেয়ে বেশি দামে দালালের কাছ থেকে টিকিটও কিনেছেন কেউ কেউ, কিন্তু বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন তাদের হাতে থাকা টিকিটটিও ভুয়া। টিকিট পাইছিলাম কিন্তু ভুয়া, টিকিটের নম্বর নেই। টিকিট নাম্বার নাই। এবারে এজেন্সিতে ফোন দিলাম, বলছে যে এখন তো হচ্ছে না, এই সকালে 9টাতে, এর মধ্যে আর ফোনও ধরে না, কোনো কথাবার্তাও আর নেই। টিকিট দিতে চাইলে আর আসে নাই। টিকিট দেবার কথা ছিল এমন এজেন্সির প্রতিনিধি আর ভুয়া টিকিট বিক্রি করা দালাল, কারো সাথেই এখন যোগাযোগ করতে পারছেন না কেউ। বিশেষ ফ্লাইট বাড়িয়ে তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মালয়েশিয়া প্রবেশের শেষ দিন শুক্রবারও কুয়ালালামপুর বিমানবন্দরে ঢল নামে বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদেরও। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শুক্রবার রাতে শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অনেক শ্রমিক নিয়োগ দেওয়ায় দুর্ভোগ বাড়ে কর্মীদের। বিপুল সংখ্যক বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই বাছাই করতে হিমশিম খাচ্ছে দেশটির ইমিগ্রেশন। তাছাড়া কোম্পানি প্রতিনিধিকে খুঁজে পেতে শ্রমিকদের বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভোগান্তি শেষে মালয়েশিয়া পৌঁছাতে পারা বাংলাদেশিদের মুখে হাসি ফুটলেও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের অনুমোদনকৃত 30,000-এর বেশি কর্মীর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে গেছেন কিনা সে বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো দুর্নীতিবাজদের ছাড় দেবে না সরকার। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বিদেশ চলে গেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিনি এই বিষয়ে অবহিত নন। আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার। আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। এ সময় বিএনপির নেতাদের লুটপাটের শিরোমণি আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দুর্নীতিবাজদের তালিকা করতে গেলে প্রথমেই আসবে বিএনপি নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম নিতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যা শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও বাংলাদেশ অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখতে পেরেছি। কায়কোবাদ মাহমুদ,
এনটিভি নিউজ, ঢাকা। দেশে লুটেরাদের শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জনসমর্থনহীন সরকার জনগণের টাকা লুটপাটের জন্য হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করেছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজের দুর্নীতির দায় সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একদিনের ব্যবধানে সরকার তেলের দাম ২.৫ টাকা বাড়িয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব তুলে ধরে তিনি অভিযোগ করেন, লুটপাটের জন্য আবারও দাম বৃদ্ধি করা হয়েছে। ২.৫ টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া, প্রতিটা জায়গায় এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পানি, গ্যাস, বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে রিজভী আহমেদ বলেন, সরকারকে ক্ষমতায় রাখতে সাবেক আইজিপি ও সেনাপ্রধান নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। একসময় দ্রুত প্রমোশন দিয়ে সরকার তাদের পুরস্কৃত করলেও এখন তাদের দুর্নীতির অভিযোগের বিষয়টি অন্যের উপর ছেড়ে দিয়ে দায়মুক্তির চেষ্টা করছে। ওবায়দুল কাদের সাহেব বলেন, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। যখন তখন তেল, গ্যাস, পানি, বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে রাজপথে কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে জানিয়েছেন জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে একথা বলেন আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মকাণ্ডে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। এ সময় নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। একই দিন বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের ওআইসি সম্মেলন কক্ষে ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে দেশে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আকস্মিক বন্যায় পানিবন্দী সিলেটের ৫ লাখেরও বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে বানভাসী মানুষের। বৃষ্টি কমে আসলেও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে অন্তত ৭ উপজেলার নিম্নাঞ্চল। সিলেট নগরীও পড়েছে বন্যার কবলে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। ৩ দিন ধরে ভারী বৃষ্টির সাথে সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী জীবন কাটছে ৭ উপজেলার ৫ লক্ষাধিক মানুষের। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা নিয়েছে ভয়াবহ রূপ। আকস্মিক বন্যায় সব হারানো মানুষের জায়গা হয়েছে আশ্রয়কেন্দ্রে। অনেকে ডুবন্ত ঘরবাড়িতে আছেন পানি কমে আসার অপেক্ষায়। আমার অবস্থা চার বেলা না, আমার ঘর দুয়ার পানি লইয়া গেছে। খাবারও সমস্যা আছে, বাথরুম অনেক ঘর থেকে বাড়িতে পারে না, অনেক অসুবিধা আছে। পাহাড়ি ঢলের পানি সুরমা নদী উপচে প্রবেশ করেছে সিলেট মহানগরীতেও। নগরীর প্রধান ফায়ার সার্ভিস স্টেশন সহ নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অস্বাভাবিক পানি, আবর্জনাপূর্ণ পানি,
ময়লা আবর্জনাপূর্ণ পানি, ওই পানিতে চুলকায়। আমরা নিজেরাই আছি ভাসমান। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের সব নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সবগুলো পর্যটন স্পট। বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাঁতাকলে ফেলতে পারে উপকূলের ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেয়া কৃষকের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলী এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আইনাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল জল তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল এক সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরম নাই, সুদ ঋণ টিন করে কত ব্যাপার। সরকার যত আমাকে সুদ কমলায় ঋণী এটাই যেন আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল 5 দিন বিদ্যুৎহীন। 3-4 ফুট উঠে গেছে পানি উপরে, এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা হারিয়ে গেছে। ঘর দর তুড়ি মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে, আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বেরি 3 ডে 100 হ্যাঁ মার মুছে কিলে ঘর দিয়ে পড়ছে, যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2% জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200। আর এখন তো ধানের অবস্থা, ধানের লাভ পাবেন, এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা। জনস্বাস্থ্য সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে সরকার। তবে তা প্রয়োজনের তুলনায় সামান্য, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশে জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা 1%-এরও কম। অর্থনৈতিক টানাপোড়েনের এ সময়ে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দিতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। তবে আগামী অর্থ বছরের এডিপিতে গত বছরের চেয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ 4,478 কোটি টাকা বেড়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নিতে ঢাকায় এসেছেন বিলকিস বেগম। রাজধানীর পঙ্গু হাসপাতালে কয়েক সপ্তাহ অপেক্ষা করেও ভর্তি হতে পারছেন না। ভাঙা পায়ে এখন পচন ধরার শঙ্কাও আছে। নগরীর সরকারি এসব হাসপাতালে চিকিৎসা সেবা পেতে ভোগান্তি আর হয়রানির কথা তুলে ধরেন অনেক রোগী ও তার স্বজনরা। আমরা আজকে কয়দিন তলে আইসি, আমরা ভর্তি হইতে পারছি না। দোনেক আই সিট খালি নেই, দোনেক আই সিট খালি নেই, ভর্তি দিতে আসে না। আমি তো দেখলাম এখানে টাকা ছাড়া কিছু না, একটা পাওয়া যায় না। দুর্বল এই স্বাস্থ্য খাতের সংকট আর সমাধান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য। বছরের পর বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ পেয়ে
তা আবার ফেরতও দেয়া হয়। তথ্য বলছে 2020-21 অর্থ বছরে মোট বরাদ্দের 26% অর্থ ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনাকালীন সময়ে 2021-22 অর্থ বছরে 34% এবং 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ 39% অর্থ ফেরত গেছে। এমনকি চলতি অর্থ বছরে এডিপির বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ স্বাস্থ্যসেবার মান আর ব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, ওষুধ তো দিচ্ছে সরকার, কিন্তু আমরা পাচ্ছি না। সরকারি হাসপাতালে এসে যদি ট্রিটমেন্ট বাইরে থেকে শোনো করতে হয়, এখানে যদি কোনো কিছুর ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের সরকারি হাসপাতালে এসে লাভটা কি? স্টকে এদের ওষুধ আছে, তা ওরা ওষুধ ব্যবহার করে না, সরকারি ওষুধ দেয় না। কেন দেয় না তা জানি না। শুধু গ্যাস দিব যে এটাও মাঝে মাঝে বাইরে থেকে কিনে আনতে হয়, শুধু বলে সাপ্লাই নেই, সাপ্লাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তির নিজস্ব ব্যয় 74%। এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে সবচেয়ে বেশি। এর মধ্যে ওষুধ কিনতে ব্যয় হচ্ছে 44%। স্বাস্থ্য খাতে আসন্ন বাজেটের পরিমাণ বেড়ে প্রায় 42,000 কোটি টাকা হতে পারে। তবে এর বেশিরভাগ অর্থই চিকিৎসকদের বেতন ভাতা আর মূল্যস্ফীতির চাপ মোকাবেলাতেই খরচ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাড়তি যে টাকাটা পাওয়া যাচ্ছে, এই টাকাটা দিয়ে হয়তো এই ইনক্রিমেন্ট এবং ইনফ্লেশনারি যে প্রেশার, এইটা হয়তো কন্ট্রোল করা যাবে, কিন্তু স্বাস্থ্যখাত থেকে আরও ভালো করে সেবা দেওয়া যাবে, সেটা আমার কাছে মনে হচ্ছে না। ডেভেলপমেন্টও যে বাজেটটা দেওয়া হচ্ছে এবং পরিচালন খাতেও যে বাজেটটা দেওয়া হচ্ছে, সেই বাজেটটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যেত, সেখানে যদি কোনো লিকেজ না থাকতো, সেখানে যদি কোনো অপচয় না থাকতো, তাহলে কিন্তু আমরা এখন যে পরিমাণ সুবিধাটা পাচ্ছি, তার থেকে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও 2 বা 3 গুণ বেশি সুবিধা জনগণ পেত। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য অর্থ ব্যবস্থাপনায় আরও দক্ষতার পরিচয় দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 3 আসামির ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড দেন। ডিবি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতে নিয়ে আবারও 8 দিনের রিমান্ড চায়। এর আগে 24 মে আসামিদের আদালতে হাজির করলে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনার। 22 মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে জানায় পুলিশ। এই ঘটনায় কলকাতায় হত্যা ও বাংলাদেশে অপহরণ মামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে সীমান্তে অস্থিরতা তৈরি হতে পারে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মায়ানমার আপনারা জানেন, ওদের অনেকগুলি এথনিক গ্রুপ যুদ্ধ করছে। এই এখন দেখছেন আরাকান আর্মি যুদ্ধ করছে, আর তাদের ওই আমাদের সীমানার পাশেই দেখবেন চীন রাষ্ট্র বলে একটা ভূখণ্ড রয়েছে, যে তারা বলতেছে নাকি স্বাধীন। আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝনঝনানি হতে পারে, অনেক কিছু হতে পারে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বিশ্বের বুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোল মডেল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শুক্রবার রাতে ঢাকা ক্লাবে অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যান্স অব বাংলাদেশ আয়োজিত ৩৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে দেশের স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী জানান, খুব শিগগিরই দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। এছাড়া স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সরকার নানা ধরনের পরিকল্পনা নিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কোরবানি ঈদ সামনে রেখে আরেক দফায় বেড়েছে মশলার দাম। ডিমের হালি 50 টাকা, মাছ, মাংস, সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককে। মেজবা হাসানের রিপোর্ট। দম বন্ধ বাবা, মনে হয় কি মরে গেলে বাঁচছি। বাজারে আসতে হইব না, একটা শান্তি। বাজারে আইয়া মাথা গরম হয়ে যায়, মানে কিছুই কিনতে পারি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরিজীবীর। প্রতি মাসে ঋণ করে থাকতে, বাকি টাকা দিয়ে যে এখন যে বাজার করছি, এই দোকানে হয়তো থাকতে পারে।
আর এই বেসরকারি চাকরিজীবী কর্য করা টাকায় করছেন বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে অপরিহার্য চাহিদা মেটাতে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। আমার ইনকামের তুলনায় খরচ যদি হিসাব করি তাহলে প্রতি মাসে আমাকে ধার করে তারপরে সংসার চালাতে হয়। বেতনের হিসাব করতে গেলে আমার খরচ তো আসতেছে না, এবং আমার প্রতি মাসে হিসাবে আমি দেনা হচ্ছি। কারণ আমার যে বেতন 20,000 25,000 বেতন, এই বেতনও তো আমার বাজারে হচ্ছে না। কোথায় যাবো এখন? গ্রামে গেলে তো কোনো কাজ জানি না, মানে চাকরি বাকরি করতে হইব, খাইতে হইব, ঢাকায় থাকতে হইব, এতটুকু জানি। গেল এক সপ্তাহের তুলনায় আবার বেড়েছে প্রায় সব মশলার দাম। জিরার কেজি 750 টাকা, গেল সপ্তাহে ছিল 600। আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব পণ্যে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বর্ষাকাল আইলে মনে করেন যে কেজি 300 350 এরকম হয়ে যাবে। দিন কিংবা সপ্তাহভেদে দামের এমন তারতম্যে ক্ষুব্ধ ক্রেতারা, তবে বিক্রেতাদের জবাব দায় সারা। সবজির বাজার ভাই যদি মার্কেটে অফার থাকে তাহলে দাম কমবো, শর্ট থাকলে 40 টাকাটা 80 টাকা হয়ে যেতে পারে। এক এক দিন এক এক রকম দিন, ওই শুক্রবার একরকম, এই শুক্রবার মানে মিলাইতে পারতেছি। আমাদের যে ইনকাম লেভেল আমাদের, তাতে এই বাজার আমাদের পক্ষে সাপোর্ট দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবজির সর্বনিম্ন কেজি 40 টাকা, 250 টাকার নিচে 1 কেজি মাছও মিলছে না। শাকের আটি কিনতে গুনতে হয় অন্তত 15 টাকা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসীর খবর। কাতারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম। সভার শুরুতেই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে লেখা স্মারকলিপির কপি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের আয়োজনে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 এবং সিআইপি সংবর্ধনা 2021 থেকে 2023 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের মধ্য থেকে 5টি ক্যাটাগরিতে মোট 51 জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রথম সচিব শাহনাজ পারভিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সহ অন্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাতব্বরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম ঢালি। প্রধান বক্তা ছিলেন আরকান শরীফ। প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবে ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।